আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার লাজিম ইয়াসার জিয়াদ তিনি পাঠিয়েছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় লিসেনার, আজ যে ঘটনাটি আমি আপনাদের সাথে বলতে চলেছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার একজন পরিচিত ভাইয়া আবিদ হাসান শাওনের কাছ থেকে। তিনি এখন একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। আবিদ ভাইয়া ঘটনাটি আমাকে যেভাবে বলেছে আমিও ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। বলছেন আবিদ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবিদ হাসান শাওন। প্রিয় লিসেনার্স, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক খারাপ বা পাপ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে কারো অধিকার ছিনিয়ে নেয়া। কথায় আছে, কারো হক বা অধিকার নষ্ট করলে মৃত্যুর পরেও শান্তি পাওয়া যায় না। এই কথাগুলো কেন বললাম তা আপনারা এই ঘটনাটির মাধ্যমেই জানতে পারবেন। আমার বাবা এবং মহিউদ্দিন শেখ চাচা তারা দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন। কেন বললাম, কারণ মহিউদ্দিন চাচারা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন, যার ফলে মহিউদ্দিন চাচা অনেক বড় একটি পাপ কাজের সাথে লিপ্ত হয়েছিলেন। তিনি গ্রামের মানুষদের টাকা ধার দিতেন। কেউ যদি সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে না পারত তাহলে তিনি সেই টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা দাবি করতেন। কেউ যদি সেই অতিরিক্ত টাকা সহ মূল টাকা ফিরিয়ে দিতে না পারত তাহলে তিনি সেই মানুষের বাড়ি বা ভিটে দখল করে নিতেন। চাচার এই সকল পাপকর্মের ফলে আমার বাবার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মহিউদ্দিন চাচার এই সমস্ত পাপ কর্ম তার জন্য যে একটা বিরাট বিপদ আনতে চলেছে তা তিনি মোটেও ঠাহর করতে পারেননি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত ঘটে 1989 সালে। মহিউদ্দিন চাচা এভাবেই আমাদের গ্রামের একজনকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। তার নাম মাহিম খান। আর আমাদের গ্রামের বাজারে বড় একটি মুদিখানার দোকান ছিল। এর পাশাপাশি তার আরও অনেক ব্যবসা ছিল। যাই হোক, সেই লোকটি তার ব্যবসায় অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হন এবং তার যা কিছু ছিল তার সব কিছুই চলে যায়। এর ফলে নির্ধারিত সময়ে সেই টাকাটিও ফিরিয়ে দিতে পারেননি, যার ফলে সেই লোকটির একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন চাচা বেদখল করে নেন। সেই লোকটির পরিবার মহিউদ্দিন চাচার কাছে এসে অনেক আকুতি মিনতি করেন তার বাড়িটি ফিরিয়ে দেবার জন্য, কিন্তু মহিউদ্দিন চাচা তাদের একটি কথাও শোনেন না। মহিউদ্দিন চাচার বাড়ি এবং আমাদের বাড়ি পাশাপাশি ছিল, যার ফলে এ সকল বিষয় আমরাও দেখেছিলাম। এরপর সেই লোকের পরিবার নিরুপায় হয়ে চাচাদের বাড়ি থেকে চলে যান। যাবার আগে তারা বলে যান, আপনি যেভাবে আমাদের একমাত্র সম্বল বেদখল করলেন এটার ফল আপনি ভোগ করবেন। আপনার এই সকল সম্পদ কোনো কিছুই আর থাকবে না, দেখে নিয়েন। আপনার পতন এখান থেকেই শুরু। এরপর সেই লোককে এবং তার পরিবারকে আর আমাদের গ্রামে দেখা যায়নি। এইসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে রাতে মহিউদ্দিন চাচার বাড়ি থেকে খবর আসে চাচা নাকি অনেক অসুস্থ, তার শুধু রক্ত বমি হচ্ছে। এই খবর পেয়ে আমি এবং বাবা মিলে চাচাদের বাড়িতে যাই। গিয়ে দেখি চাচা মেঝেতে বসে বমি করছেন। তার বমির সাথে পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য পোকা। এভাবে একটা সময় তিনি আমাদের সকলের সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাথে সাথে মহিউদ্দিন চাচাদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আমরা সকলেই মহিউদ্দিন চাচার মৃত্যুতে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। গতকাল রাতেও যাকে সুস্থ সবল দেখলাম, আজ রাতে হঠাৎ কিভাবে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন। মনে নানা ধরনের প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমরা কেউ খুঁজে পাই না। মহিউদ্দিন চাচা তার স্ত্রীর কাছে বলে গিয়েছিলেন তার মৃত্যু হলে তাকে যেন কবর দেওয়া হয় তার বাড়ির সামনের বাঁশ বাগানে। চাচার শেষ ইচ্ছে পূরণ হওয়ার জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই পরদিন সকালে তাকে তার বাড়ির সামনে বাঁশ বাগানে কবর দেওয়া হয়। কিন্তু সেদিন রাতে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। মহিউদ্দিন চাচার লাশ যে ঘরে রাখা হয়েছিল আমরা সকলেই সেখানে বসেছিলাম। হঠাৎ করেই সেই ঘর ভরে যায় ভয়ানক দুর্গন্ধে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আমরা দেখি চাচার লাশ থেকে এমন ভয়ানক দুর্গন্ধ আসছে।
লাশের কি হলো সেটা দেখার জন্য আমরা যখন লাশটির মুখ থেকে কাপড় সরিয়েছি, আমরা যা দেখতে পাই তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি চাচার লাশ ভয়ানকভাবে পচে গলে গিয়েছে, চাচার মুখের ভেতর থেকে পোকা বেরিয়ে আসছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা কেউ এই বিষয়টি মেনে নিতে পারছিলাম না। কিভাবে 2-3 ঘন্টা আগে মৃত্যু বরণ করা একটি শরীর এভাবে পচে গলে যেতে পারে। আমরা নিরুপায় হয়ে শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। এরপর আমরা ফজরের আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে চাচার গোসল এবং জানাজা দেওয়ার জন্য নিয়ে আসি। আমরা আগে কিছু লোকদের কবর খুঁড়ে রাখতে বলেছিলাম। তারা কাকার বাড়ির সামনের বাঁশ বাগানে কবর খুঁড়ে রেখেছিলেন। হুজুর বাড়িতে এসে যখন চাচার লাশটি দেখেন, তিনিও ভয় পেয়ে যান। তিনি লাশের গোসল দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর তিনি আমাদের আকুতি মিনতিতে রাজি হন এবং তিনি চাচার লাশের গোসল দেন। এরপর আমরা সবাই চাচাকে কবরে সমাহিত করার জন্য সেই বাঁশ বাগানে যাই। চাচার জানাজা সম্পূর্ণ করার পর যখন আমরা সকলে মিলে চাচাকে কবরে নামাতে যাব, এমন সময় ঘটে আরও একটি ভয়ানক ঘটনা। হঠাৎ করেই সকলের সামনেই সেই কবরের নিচ থেকে ভেদ করে বেরিয়ে আসতে থাকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা। এমন পোকা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এসব দৃশ্য দেখে আমরা সবাই সেই কবরটি মাটি দিয়ে ভরাট করে দেই এবং অন্য আরেক পাশে আবার কবর খুঁড়ি। এরপর চাচাকে সেই কবরটিতে কোনো বাধা বিপত্তি ছাড়াই সমাহিত করা হয়। এভাবে অল্প সময়ে লাশ পচে গলে যাওয়া এবং কবরের ভেতর থেকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা বেরিয়ে আসা, এই সকল ঘটনা আমাদের মনকে নাড়া দিয়েছিল। কেন এমনটা হলো? এই সব ঘটনার পেছনে কারণ কি? আশেপাশের মানুষজন যারা চাচার জানাজায় এসেছিলেন তারা সকলেই বলাবলি করতে থাকলেন এই সব বিষয় নিয়ে। এমন সময় হঠাৎ ঘটে এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে চাচার কবরের আশেপাশের মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠতে থাকে এবং আমরা সকলেই দেখতে পাই কবরের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। এই সকল দৃশ্য দেখে উপস্থিত আমরা সকলেই অনেকে ভয় পেয়ে যাই। এর মধ্যে হুজুর বলে ওঠেন, মহিউদ্দিন ভাইয়ের মৃত্যু মোটেও স্বাভাবিকভাবে হয়নি, অনেক খারাপ কিছু একটা হয়েছে, না হলে এতগুলো অস্বাভাবিক ঘটনা কেন ঘটবে? প্রায় মিনিট 5 মধ্যে কবরের ভূমিকম্পন থেমে গিয়েছিল। সেখান থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসেছিল। হঠাৎ করে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে চলে আসি। এসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় প্রায় 1 মাস। এই 1 মাসের মধ্যে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, একদমই না। কেবল তো ঘটনার ভয়াবহতা শুরু। শুনতে থাকুন ধৈর্য ধরে। চাচা মারা যাবার 1 মাসের মধ্যে অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই বিষয়টি আমরা একান্ত ধরে নিয়েছিলাম, কারণ চাচা মারা যাবার পর চাচার 15 বছর বয়সী ছেলে, 4 বছর বয়সী মেয়ে এবং তাদের স্ত্রী, তারা 3 জন হয়ে যান তাদের পুরো বাড়িতে একা। এর জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে চলে যান তার বাবার বাড়িতে, যার ফলে আমরা তাদের সাথে আর যোগাযোগ করতে পারছিলাম না। যাই হোক, একদিন হঠাৎ করে প্রায় বিকেল 4টা নাগাদ মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে তাদের বাড়িতে চলে আসেন। ওই দিন বিকেলেই আমার মা তাদের বাড়িতে যান তাদের খোঁজ খবর নিতে। মা ফিরে এসে আমাদের জানান, মহিউদ্দিন চাচার ছেলে রিজভী এবং তার মেয়ে রুমি, তারা দুজনেই অনেক অসুস্থ। তাদের প্রায় 10 দিন যাবৎ অনেক জ্বর এসেছে। কোনো কিছু করেই তাদের জ্বর ভালো হচ্ছে না। এসব শুনে বাবা এবং আমি চাচাদের বাসায় যাই রিজভী এবং রুমিকে দেখার জন্য। তাদের বাসায় গিয়ে আমরা দেখি চাচার স্ত্রী খাটের পাশে বসে রিজভীর মাথায় পানি ঢালছেন। রুমি পাশে শুয়ে আছে। চাচার স্ত্রী আমাদের দেখে আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, রিজভী ওর বাবা মারা যাবার 20 দিন পর থেকে প্রায় প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখে। ওর প্রায় 10 দিন যাবৎ এমন জ্বর। রিজভীর পাশাপাশি রুমিরও অনেক জ্বর। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু তারা কোনো কিছুই করতে পারছে না, বলতে পারছে না। এই বলে চাচি কান্নায় ভেঙে পড়েন।
এরপর বাবা রিজভিকে জিজ্ঞেস করেন সে স্বপ্নে কি দেখেছে। রিজভি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখি 3টি কালো অবয়ব, তাদের সারা শরীর কুকুরের মতো লোম দিয়ে ঢাকা। তারা দেখতেও কুকুরের মতোই, কিন্তু তারা মানুষের মতো দাঁড়িয়ে থাকে। তারা প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আমার রুমে আসে এবং আমাকে আমার বাবার কবরের ওইখানে টেনে নিয়ে যেতে চায় এবং বলে, এই দেখ, তোর বাবাকে আমরা মেরেছি, এরপর তোর এবং তোর বোনের পালা। অনেক দিন হয়েছে আমরা কিছু খাই না, তোদের ছিঁড়ে খাবো। এই বলে সে অবয়বগুলো বাবার কবরের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাবার কবর থেকে মাটি সরিয়ে লাশ বের করে হাত পাগুলো খুবলে খেতে থাকে। এইসব কথা বলতে বলতে রিজভির খিঁচুনি উঠে যায়। এরপর তাকে কোনোভাবে শান্ত করে আমি এবং বাবা আমাদের মসজিদের ইমাম সাহেবকে এই সকল ঘটনা বলে চাচাদের বাসায় নিয়ে আসি। ইমাম সাহেব চাচাদের বাসার উঠোনে প্রবেশ করেই থমকে দাঁড়িয়ে যান এবং ইমাম সাহেব আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, এই বাসায় প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। এই জায়গাটি একটি অপবিত্র জায়গা। এখানে খুব অপবিত্র এবং শক্তিশালী 3টি জিনের বসবাস। তারা মাংসাশী, আর এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। আমি মহিউদ্দিন ভাইয়ের লাশ যখনই দেখেছিলাম তখনই আমি ধারণা করতে পেরেছিলাম অনেক খারাপ কিছু হয়েছে ওনার সাথে। ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি। এই সমস্যাগুলো কেন হয়েছে মহিউদ্দিন ভাইদের পরিবারের সাথে আমি জানি না। ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি। এই সমস্যার সমাধান তিনি দিতে পারবেন। আমি আমার ওস্তাদকে নিয়ে আসছি সন্ধ্যায়। এরপর হুজুর তার কথা মতো ওস্তাদকে নিয়ে মহিউদ্দিন চাচার বাসায় আসেন। এরপর বড় হুজুর, যিনি আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি, উনি চাচাদের পুরো বাড়িটি প্রথমে ঘুরে দেখেন। এরপর তিনি রিজভি এবং রুমিকে দেখেন। দেখা শেষ হলে বড় হুজুর সেদিন কোনো কথা না বলেই চলে যান। যাওয়ার আগে শুধু এই কথা বলে যান যে তিনি কাল আবার আসবেন। এরপর আমরা সবাই নিরুপায় হয়ে কালকের দিনের অপেক্ষা করতে থাকি। কিন্তু এই এক রাতের অপেক্ষা যে আমাদের অনেক বড় একটি বিপদ ডেকে আনতে চলেছে তা আমাদের কারো জানা ছিল না। হুজুর চলে যাবার পর আমি এবং বাবা আমাদের বাড়িতে চলে আসি। বাবা বাড়িতে এসে আমার মাকে রাতের খাবার নিয়ে এবং এই রাতটা মহিউদ্দিন চাচাদের বাড়িতে থাকতে বলে চাচাদের বাড়িতে পাঠিয়ে দেন। বাবার কথা মতো মা খাবার নিয়ে চাচাদের বাড়িতে চলে যান। কিন্তু বিপত্তিটা বাধে রাতেই হঠাৎ আনুমানিক 2টা নাগাদ মা হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। মার এই অবস্থা দেখে বাবা কি হয়েছে জিজ্ঞেস করলে মা বলতে শুরু করেন, রিজভির হঠাৎ করে রক্ত বমি শুরু হয়েছে। ওর বমির সাথে কালো জমাট বাঁধানো রক্ত বেরিয়ে আসছে। তোমরা তাড়াতাড়ি ওদের বাড়িতে যাও। এইসব শুনে আমরা 3 জন দৌড়ে তাদের বাড়িতে যাই। চাচাদের বাড়িতে গিয়ে আমরা যা দেখতে পাই, আমি জানি না এই বিষয়টি কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব কিনা। আমরা সেখানে গিয়ে দেখি মহিউদ্দিন চাচার স্ত্রী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। রিজভির সারা শরীর ফুলে গিয়েছে। এই অবস্থায় রিজভি বিছানায় পড়ে আছে। পুরো বিছানা রক্ত বমিতে ভরে গিয়েছে এবং রুমি ঘরের এক কোনায় মরে পড়ে আছে। ওর পুরো শরীর থেকে কেউ যেন মাংস খুবলে নিয়েছে। এই দৃশ্য দেখে আমার মা এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এইসব দৃশ্য দেখে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে এসব হলো, কেন হলো, আমি কিছুই মিলাতে পারছিলাম না। আমার মার চিৎকার শুনে আশেপাশের মানুষজন চাচাদের বাড়িতে চলে আসেন। তারাও এসব দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরপর আমরা সকলে মিলে মহিউদ্দিন চাচার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। জ্ঞান ফিরে এলে তিনি এসব দেখে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। অদ্ভুতভাবে মহিউদ্দিন চাচার লাশের মতো খুব অল্প সময়ের মধ্যে রিজভি এবং রুমির লাশেরও পচন ধরে যায়। এইসব কারণ দেখে সকাল পর্যন্ত অপেক্ষা না করে সেই রাতেই মহিউদ্দিন চাচার স্ত্রীর পরিবারকে খবর দেয়া হয়। তারা সকলেই ওই রাতে আসেন। এরপর সকলে মিলে ফজরের নামাজের পর রিজভি এবং রুমির জানাজা নামাজ পড়িয়ে তার বাবার কবরের পাশে সমাহিত করে তাদের। ওই জানাজার নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি বড় হুজুরও অংশ নিয়েছিলেন। গ্রামবাসীরা সকলে চলে গেলে বড় হুজুর মহিউদ্দিন চাচার স্ত্রী সহ তার পরিবার এবং আমাদের পরিবারকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসে বসেন। এরপর তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। পৃথিবীর মায়ায় পড়ে মানুষ সবসময় ভুলে যায়। মহিউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কম দিয়েছিলেন না।
এরপর তিনি মানুষের হক এভাবে নষ্ট করেছেন, মানুষের মনে এভাবে কষ্ট দিয়েছেন। তার ভুল আজ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল। আমার ছাত্র গতকাল আমাকে মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলেছিল এবং আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার ছাত্রের কাছ থেকে সব ঘটনা শুনে আমি আমার ছাত্র জিনদের মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে কেন এমন হচ্ছে জিজ্ঞেস করি। আমি তাদেরকে জানাতে বলি এবং মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে চলে আসি। মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে এসে দেখি এই বাড়িতে 3টি ভয়াবহ জিনের বসবাস, কিন্তু এই জিনগুলো এখানে কেন এসেছে আমি কিছুই বুঝতে পারলাম না। এর জন্য আমি মহিউদ্দিন ভাইয়ের বাড়ি থেকে চলে আসি কোনো কিছু না বলেই। ওই রাতে এশার নামাজের পর আমার ছাত্র জিনরা আমাকে জানায় মহিউদ্দিন ভাইয়ের বাসায় সেই 3 জন জিন নিজে থেকে আসেনি, তাদের এখানে পাঠানো হয়েছে মহিউদ্দিন ভাই এবং তার 2 সন্তানকে মেরে ফেলার জন্য। মহিউদ্দিন ভাইয়ের ওপর এবং তার 2 সন্তানের ওপর এক ভয়ানক কালজাদু করা হয়েছিল এবং তাদের মেরে ফেলার জন্যই এই ভয়ানক জিনদের চালান করা হয়েছিল। এই 3 জন জিনই মহিউদ্দিন ভাই এবং তার সন্তানদের মেরেছে। এই কালো জাদুর জন্যই এসব ঘটেছে। এই কালো জাদুটি করিয়েছিলেন মহিম নামের এক ব্যক্তি। মহিউদ্দিন ভাই তার অনেক বড় একটি ক্ষতি করেছিলেন। তার একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন ভাই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই ক্ষোভেই সেই ব্যক্তি এই কালো জাদু করেছিল। হুজুরের এসব কথা শুনে আমরা সকলে কান্নায় ভেঙে পড়ি। মহিউদ্দিন চাচার স্ত্রীও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এখন কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। মহিউদ্দিন চাচাকে আল্লাহ যেন মাফ করেন এবং তিনি সহ তার 2 সন্তানের আত্মার যেন শান্তি হয়। এই জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তিনি গ্রামবাসীদের সকলের কাছে ক্ষমা চান এবং স্বামীর পাপ কাজগুলোর জন্য তাদের ক্ষমা করে দিতে বলেন। এরপর বড় হুজুরের পরামর্শে মহিউদ্দিন চাচার স্ত্রী মহিউদ্দিন চাচা যাদের কাছ থেকে এভাবে টাকা নিয়েছিলেন বা যাদের প্রতি এভাবে অন্যায় করেছিলেন তাদের সকলের টাকা ফিরিয়ে দিতে বলেন। এই বলে আবিদ তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই পৃথিবীটা হলো মায়াজালের মতো। এই পৃথিবীর মায়াজালে আটকা পড়ে মানুষ কালো জাদুর মতো ভয়ানক পাপ কাজ করে। মানুষ অন্য আরেকজন মানুষের অধিকার নষ্ট করে, অন্যের প্রতি অন্যায় করে। এসব করে কি লাভ মানুষের? এই সব পাপ কাজে কোনো লাভ নেই, আছে শুধু ভয়ানক খারাপ পরিণতি। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করাটা আপনাদের ওপর। আমি ভূত.com-এ লিখে পাঠানোর জন্য অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছি। আমি একে একে সবগুলো ঘটনা লিখে পাঠাবো। থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। আমরা আরও দারুণ দারুণ সব ঘটনা আপনাদের উপহার দিতে চাই, আর সেই কারণে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে প্লিজ 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 আপনাদের ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।